আমাদের সরকারি স্থাপনা, সরকারি যানবাহন, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি আমাদের সাংবাদিক বন্ধুদের ওপরেও মর্মান্তিক হামলা হয়েছে। বিএনপি তো নৈতিকভাবে সাপোর্ট দিয়েছে আন্দোলনকারীদেরকে, এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। পাওয়ার কোনো উপায় নেই, কারণ এনে ভিডিও ফুটেজ আছে এবং কারো নির্দেশনা দিয়েছে, সবই আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষার্থী অভিভাবক। 11 আগস্টের পর নতুন সূচিতে হবে এইচএসসির স্থগিত 8 পরীক্ষা। ভর্তি শেষে 6 আগস্ট থেকে শুরু একাদশের ক্লাস। ঘাটতির দোহাই দিয়ে 1 মাসে শুধু আলু পেঁয়াজেই 1,500 কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। মজুতদারদের বিষয়ে জানলেও নির্বিকার অধিদপ্তর। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডাটা। শনিবার সজীব অজের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। সারা বাংলাদেশে হামলা হয়েছে এবং বেছে বেছে আমাদের সরকারি স্থাপনা, সরকারি যানবাহন, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি আমাদের সাংবাদিক বন্ধুদের ওপরেও মর্মান্তিক হামলা হয়েছে। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর সহিংসতার দায় চাপানো হচ্ছে বলে দাবি বিএনপির। দলটির আইনজীবী নেতারা বলছেন, কোটা আন্দোলন ঘিরে নজিরবিহীন নাশকতার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সহিংসতায় উস্কানি ও ইন্ধনের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্ট। ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই এই কদিন প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দলের 1 ডজনেরও বেশি নেতা গ্রেফতার হয়েছেন। তাদের কেউ রিমান্ডে রয়েছেন, নয়তো কারাগারে। দলটির হিসেবে সারা দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় 3000। 11 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে। 28 অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে করা হচ্ছে ঢালাও গ্রেফতার। সরকার নিজেও জানে যে বিএনপি কোনো সিদ্ধান্ত ছিল না, বিএনপির নেতাকর্মীরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম ছিল না, নেতারা কোনো নির্দেশনা ছিল না। বিএনপি শুধু নৈতিকভাবে সাপোর্ট দিয়েছে আন্দোলনকারীদেরকে। নৈতিক সাপোর্টের জন্য এখন যারা এখন বিএনপি ঘটনাগুনাই সব বিএনপি করছে বলে ব্যান করতেছে। তাই মনে করি সরকার সব কৌশল না করে উচিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা। এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তার দাবি, সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। বিএনপির সম্পৃক্ত যারা বিএনপি দল করে, শিবির করে, জামাত করে, তারা এই কাজগুলি করেছে। তাদের নেতৃবৃন্দের ইন্ধনে এবং তাদের নির্দেশে তাদের কর্মীরা এবং ভাড়াটিয়া যারা আছে এই সন্ত্রাসী, তাদের দিয়ে এই কর্মকাণ্ডগুলি করেছে। অতএব এখান থেকে তারা কোনো
মানে পার পাওয়ার কোনো উপায় নেই, কারণ এনে ভিডিও ফুটেজ আছে এবং কারা নির্দেশনা দিয়েছে সবই আছে। শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ কোনো মানুষকেও হয়রানি করা হচ্ছে না বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতে কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় কে নেবে? পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। খুঁটিয়ে দেখেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের বর্তমান অবস্থা, বর্ণনা শুনেছেন সেখানে কর্মরতদের সেদিনের অভিজ্ঞতার। এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চগতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত যোগাযোগ অবকাঠামো ফের কবে নাগাদ চালু হবে তা এখনই জানাতে পারছেন না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে সরকার প্রধান সেতু ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সকালে রাজধানীর বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভূষীভূত টোল প্লাজা ও সেতু ভবন পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় পার্টির রওশনপন্থী নেতারা বলেন, দেশের উন্নয়ন ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই এমন তাণ্ডব লীলা চালিয়েছেন। হামলায় আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান রওশন এরশাদ। যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা তো খুবই অন্যায় কাজ করেছে, এবং এদের অবশ্যই আমার মনে হয় যেমন করেই হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে যথাযোগ্যভাবে বিশ্লেষণ করে
তাদেরকে শাস্তি দিতে হবে। কোটা আন্দোলনের 3 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নিয়েছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভুগছিল, তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই 3 জনকে আমরা গতকাল রাতে এনেছি। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি, পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বা আরা, যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে। তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। ঢাকাসহ 4 জেলায় আজও বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। এতে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। রাজধানীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকছে 9 ঘন্টা। তাই ছুটির দিনেও সকাল থেকে রাজধানীতে চোখ পড়ে কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের চলাচল। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যাও। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে আভাস দিচ্ছে সরকারের নীতি নির্ধারক মহল। ঘাটতির দোহাই দিয়ে 1 মাসে শুধু আলু পেঁয়াজে অতিরিক্ত 1,500 কোটি টাকা লুট হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। কৃষকের পণ্য মজুতদারদের হাতে চলে যাওয়ায় এই নৈরাজ্য বলছেন বিশ্লেষক। জড়িতদের বিষয়ে সবকিছু জেনেও মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু সরকারি কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ, নাম তার নিত্যপণ্যের বাজার। যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে একদম, কালকে আর একদম থাকছে। তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা, যা 1 মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায়। বাড়তি দামে 1 মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় 1620 কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে, কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে, যেটা হয় বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ে তা যেন আবারও প্রমাণ হলো। ভোগান্তি কমাতে প্রবাসীদের রেমিট্যান্স কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও প্রতিমন্ত্রীর দাবি, দুর্ভোগ কাঠামোগত দুর্বলতা নয়, প্রচারণার অভাব মাত্র। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। 32 বছর আগে বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না।
প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতা আর দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়ে। আর বছর আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সে সরকার বা কর্মকর্তাদের বেতন হয়। যেখানে যেখানে হরান দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তিমুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেওয়া হয়, শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুল্ক হার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। অ্যাট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের চলমান পরিস্থিতিতে চরম সংকটে রংপুরের অন্তত 50,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। উৎপাদন ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিল্প মালিকদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর স্ট্রিট ফুড মার্কেটটিতে দোকান রয়েছে 17 জন উদ্যোক্তার, যাদের সবাই নারী। কারফিউর কারণে 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মার্কেটটি। উদ্যোক্তারা জানান, দোকান বন্ধ থাকলেও মাসিক ভাড়া, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ তাদের বহন করতে হবে। ফলে চলমান পরিস্থিতিতে পুঁজি হারাবার দশা তাদের। অনেকে এখানে লোন করে দোকান নিয়েছে, অনেকে সমস্ত পুঁজিটা ঢেলেই দোকানগুলো নিয়েছে। সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই রকম সংকট মোকাবিলা করতে হচ্ছে এই অঞ্চলের উৎপাদনমুখী শিল্প কলকারখানার। পোর্টের যে ডকুমেন্ট সেটাও আমরা নতুন করে ইস্যু করতে পারিনি, কারণ ইন্টারনেট তো সচল ছিল না। তাছাড়া পরিবহন বন্ধ থাকার কারণে আমরা নতুন করে কোনো মালামাল আমরা পোর্টেও দিতে পারি নাই। শিল্প মালিকরা বলছেন, কারফিউ ও ইন্টারনেট সংযোগ না থাকায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন দেশের 35 থেকে 40% অর্ডার বাতিল হয়েছে। এরকম নির্দিষ্ট টাইম বেঁধে দিলে ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারবে না, কারণ
আর ব্যাংকের সময়সীমাটাও কম, এর মধ্যে আবার নেট ভালো থাকছে না। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতারা জানান, গেল কয়েকদিনে শুধু রংপুর নগরীতেই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হিমশিম অবস্থা ব্যাপারীদের, কারফিউ চলায় বাজারজাত করা নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বিক্রেতারা দাম হাঁকছেন ইলিশের, আর আকার ভেদে সেই ইলিশ দেখতে মোকামে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই হিমশিম অবস্থা ব্যাপারীদের। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আকার ভেদে ইলিশের দরদামও বেশ চড়া, অথচ চলছে ইলিশের ভরা মৌসুম। এমন পরিস্থিতিতে ভালো দাম পেতে উপকূল থেকে ইলিশের চালান নিয়ে আসছেন ব্যাপারীরা। জানালেন, সাগরেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদীতে মাছ আবার একদম কম বলতে আমরা নদীতে হালকা পাতলা কিছু টুকটাক না, আরো তো বেশি কম থাকার কারণে দাম বেশি এবং প্রচুর পরিমাণ কাস্টমারও আছে, পাইকারও আছে। 1 কেজি ওজনের মাছ কিনলে এখনো 16 থেকে 1700 টাকা কেজি লাগে। এদিকে কারফিউ চলায় অনলাইন কিংবা অফলাইনে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরাও কঠিন হয়ে পড়েছে। এতে মাছ ব্যবসা নিয়ে ব্যবসায়ী নেতারাও বিপাকে। 400-800 টাকা মাছটা 1400-1450 টাকা, আর 1 কেজি 300-1.5 কেজি মাছটা 2000 থেকে 2200 টাকা। ইন্টারনেট স্লো হওয়ার কারণে, ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে মাছ বাজার থেকেও আমরা ভুক্তভোগী হয়ে গেছি। ব্যবসার অবস্থা খুবই খারাপ, ঠিকমতো গাড়ি ঘোড়া চলে না, চারিদিকে একটু কারফিউ বিভিন্ন সিস্টেমের কারণে পাইকার অত আসতেছে না, পাইকার আসে না বলে মাছও আসে না। গত কয়েকদিন ধরে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে 800 থেকে 1000 মন ইলিশ বিক্রি হচ্ছে, অথচ অন্য বছর একই সময় সরবরাহ হতো 2.5 থেকে 3000 মন ইলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণে বলেছি। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশে ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। আর ঠিক তার 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি। জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন। বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও জানান মমতা। এ সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রক ভুলে গেছে তিস্তা ফারাক্কার সমঝোতার সময়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। নির্বাচনী প্রচারণায় হত্যা চেষ্টার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করবে এফবিআই। ঘটনাস্থলের আলামত ও বুলেটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে এফবিআই এর কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, অনেক আগেই জনগণের আস্থা হারিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র জুড়ে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটরা সমর্থন দিচ্ছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। দুজনই সমান তালে চালাচ্ছেন প্রচারণা। ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেন, হত্যা চেষ্টার ঘটনায় ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এফবিআই জানায়, ট্রাম্প যেহেতু অপরাধের শিকার, তাই তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু প্রশ্ন করা হবে। তাছাড়া সংস্থাটি পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছে তা সবসময় ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে মনে করে আসছে। এছাড়া হত্যা চেষ্টার আলামত এবং বুলেট দিয়ে হামলা চালানো হয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। সংস্থাটির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, কোনো কাঁচ কিংবা বুলেটের খোসা নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে বুলেট তার কানে ছিদ্র হয়ে ঢুকে ক্ষত তৈরি হয়েছে, আর কিছুই না। এফবিআই জনগণের আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। উদ্বোধনী অনুষ্ঠানে নতুনত্ব আনতে চেষ্টার কমতি ছিল না আয়োজক কর্তৃপক্ষের। ঘণ্টা চারেকের এই অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে সেইন নদীতে অ্যাথলিটদের প্রায় 6 কিলোমিটারের প্যারেড। এছাড়াও লেডি গাগা, সিলেন ডিয়নের মতো তারকাদের পারফরমেন্স। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় ওপেনিং। মশাল হাতে স্টেডিয়ামে এসে শূন্য মাঠ দেখে অ্যাথলিটের চক্ষু চড়ক কাজ। প্যারিস অলিম্পিক উদ্বোধনের শুরুর চিত্রনাট্য ছিল ঠিক এমনই, যা দেখে হতাশা জন্ম নেবার আগেই ঘটনার মোড় ঘুরে যায় পুরো 360 ডিগ্রিতে। প্রখ্যাত ফরাসি আর্টিস্টিক ডিরেক্টর থমাস চলি 4 ঘন্টার প্রোগ্রামে যে মুনশিয়ানা দেখিয়েছেন তা সত্যিই স্মৃতিপটে রয়ে যাবে বহুকাল। এবারই প্রথম অলিম্পিক উদ্বোধন প্রথার বাইরে গিয়ে স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে, যার জন্য কত আলোচনা, সমালোচনা আর হুমকি ধমকি। চমকে ঠাসা এই উদ্বোধনে প্রথম ধাক্কা দিয়ে যাবে জিনেদিন জিদানের উপস্থিতি। এরপর প্রতিটা পৃষ্ঠায় থ্রিল। সেইনে অ্যাথলিটদের প্যারেড, তার সঙ্গে স্ক্রিপ্ট আর লাইভের দুর্দান্ত সমন্বয়। প্রায় 6 কিলোমিটার প্যারেডের শুরু গ্রিসের অ্যাথলিটদের দিয়ে, যার সমাপ্তি টানে স্বাগতিক ফ্রান্স। মাঝে 206 দেশের প্রায় 7,500 অ্যাথলিট গেয়ে গেলেন ভ্রাতৃত্বের জয়গান। চমৎকার এই আয়োজনে বাংলার অংশগ্রহণ 10 জনের বহর নিয়ে। এদিন আইফেল টাওয়ার রং বদল করেছে ক্ষণে ক্ষণে। নীল, হলুদ, সোনালী, এক অঙ্গের যে কত রূপ। অনুষ্ঠান প্রাণবন্ত করে রাখে 3000 সংস্কৃতি কর্মী। মাঝে লেডি গাগা আর সিলেন ডিয়নের পারফরমেন্স মুগ্ধতা ছড়িয়েছে পরতে পরতে। চাঁদের কলঙ্ক থাকলেও যেমন তার সৌন্দর্য উপভোগে কেউ কার্পণ্য করে না, একইভাবে বেরসিক বৃষ্টিতে অনুষ্ঠানের সৌন্দর্যে খানিক ভাটা পড়লেও এটাকে খুব বড় করে দেখার প্রয়োজন নেই, বরং স্মৃতিপটে অমলিন হয়ে রবে শতবর্ষ পর নিজ ঘরে অলিম্পিক ফেরানোর মঞ্চ কতটা বর্ণিল করে সাজিয়েছিল ফরাসিরা। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছায়দা রহমান ইমা। সঙ্গে থাকুন সময়।